ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা, এটির পালাকার হলেন দ্বিজ কানাই। তো আমি পুরো পালাটাকে একটি কাহিনীর মাধ্যমে বর্ণনা করব এবং এখানে বন্দনা গীতি থেকে মোট 24টি পর্ব আছে। প্রতিটি পর্ব একদম গদ্য আকারে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং আশা করছি এই একটা ভিডিওর মাধ্যমেই পুরো মহুয়ার পালাটি একদম সহজভাবে বোঝা সম্ভব হবে। প্রথমেই বন্দনা গীতি। এখানে বিভিন্ন বিষয়কে বন্দনা করা হয়েছে, যেমন পূর্ব দিকে বন্দনা করেছে বানেশ্বর বা শিবকে, দক্ষিণে ক্ষীরনদী সাগর, কেননা সেখানে চান্দ সদাগর বাণিজ্য করে, উত্তরে কৈলাস পর্বত, কারণ সেখানে আছে আলীর পদচিহ্নযুক্ত পাথর, পশ্চিমে বন্দনা করা হয়েছে মক্কাকে, সুন্দরবনকে বন্দনা করা হয়েছে গাজীকালু চম্পাবতীর জন্য। তো এটা হলো প্রথমে বন্দনা গীতি। বন্দনা গীতির পরে প্রথম পর্ব হুমরা বেদে। তো উত্তরে গারো পাহাড়, তারও উত্তরে হিমানী পর্বত, তারও উত্তরে সাত সমুদ্র। সেখানে ঘন জঙ্গলে বাস করে হুমরা বেদে। তিনি ডাকাতি করতেন। তার ছোট ভাইয়ের নাম মাইনকা। তারা ভ্রমণ করতে করতে এসেছে ধনু নদীর পারে কাঞ্চনপুর গ্রামে। তো সেই কাঞ্চনপুর গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ, তার 6 মাসের একটা শিশুকন্যা ছিল। হুমরা বেদে এই মেয়েকে চুরি করে নিয়ে আসে। মেয়েটির রূপ দেখে ওই মেয়েটির নাম দেয় মহুয়া সুন্দরী। এই মহুয়া সুন্দরীর এমনই রূপ যে সেই রূপ দেখে মনির মনও টলে যায়। দ্বিজ কানাই পালার ভিতরে বলেছেন যে বাদ্যার কন্যার রূপে বাইরে মনির টলে মন, এই কন্যা লইয়া বাধ্যা ভর্মে ত্রিভুবন। অর্থাৎ এই যে মহুয়া সুন্দরী হলো এই হুমরা বেদের দলের প্রধান আকর্ষণ এবং তাকে নিয়েই সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়ায়, বা এখানে বলা হয় মূলত তামসা দেখায়। তামসা মানে হলো বিভিন্ন ধরনের খেলা দেখায়। পর্ব 2 গারো পাহাড় বনপ্রদেশ। হুমরা বেদের লোকেরা সদল বলে শুক্রবার যাত্রা শুরু করেছে খেলা দেখাবার জন্য বিদেশে। মূলত গারো পাহাড়ের অঞ্চলগত গ্রাম বোঝানো হয়েছে। তাদের সাথে ছিল মহুয়া সুন্দরী এবং তার সখী পালঙ্কসই। নামটা মনে রাখতে হবে, তার সখী পালঙ্কসই। তারা আসে বামনকান্দা গ্রামে। পর্ব 3 নদের চাঁদের সভা। নদের চাঁদ সবার মধ্যে বসা। তখন লেংরা এসে খবর দেয় যে বেদের দল এসেছে তামসা দেখাতে এবং সাথে সুন্দরী নারী আছে। নদের চাঁদ তার মাকে রাজি করায় যে 100 টাকার বিনিময়ে বাড়ির বাইরের যে অন্দরমহল সেখানে বেদের দলেরা তামসা দেখাবে। তো এই পর্বে দ্বিজ কানাই বলেন যে সভা কইরিয়া বসিয়া আছে ঠাকুর নদ্যার চান, আসমানে তারার মধ্যে পূর্ণমাসীর চান। পর্ব 4 খেলা প্রদর্শন। হুমরা বেদেরা নদের চাঁদের ওখানে খেলা দেখাতে যায় এবং ঢোলের শব্দে গ্রামের মানুষ বিমোহিত হয়ে সে খেলা দেখতে আসে এবং সকল লোকজনের মাঝে ছিল নদের চাঁদ। তার চোখ দিয়ে সে শুধু খুঁজছিল মহুয়া সুন্দরীকে। মহুয়া যখন বাঁশ দিয়ে খেলা দেখায় তা দেখে নদের চাঁদের মনে ভয় হয়, যে ওই বাঁশের উপর থেকে না জানি পড়ে যায়। তো এখানে পালাকার বলেন, যখন নাকি বাদ্যার ছেড়ি বাসে মাইল লারা, বসিয়া আসিল নদ্যার ঠাকুর উঠা হইল খাড়া। তাদের এই তামসা দেখে নদের চাঁদ ওই বেদের দলকে 1000 টাকার শাল এবং অনেক টাকা করে দেয় এবং সেখানে হুমরা আবদার করে। তার আবদারে এই বেদের দলকে উলুয়াকান্দায় থাকতে জায়গা জমি দেওয়া হয় এবং বিভিন্ন ফসল ফলানোর জন্য জমি দেওয়া হয়। কিন্তু সেখানে বসে মহুয়ার মন কাঁদে, কারণ এটা হলো একটি নতুন জায়গা এবং এই মহুয়াকে হুমরা নানা জিনিস কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় যেন এই মহুয়ার মন ভালো হয়ে যায়। পর্ব 5 নদ্যা ঠাকুরের সাথে মহুয়ার জলের ঘাটে দেখা। তো একদিন পথে নদের চাঁদ ও মহুয়ার দেখা হয়। নদের চাঁদ পরের দিন মহুয়াকে কলসি নিয়ে জলের ঘাটে আসতে বলে। নদের চাঁদ মহুয়ার কাঙ্ক্ষে কলসি জলপূর্ণ করে তুলে দেবে এই কথা বলে। পরদিন মহুয়া সেখানে গেলে নদের চাঁদের সময় মতো সেখানে যায়। এ সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রেমপূর্বক কথাবার্তা চলে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া যায় যে নদের চাঁদ বলে যে কঠিন আমার মাতা পিতা, কঠিন আমার হিয়া, তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া। তখন এই নদের চাঁদকে উদ্দেশ্য করে মহুয়া বলে,
লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জলে ডুববে মোর। তার উত্তরে নদের চাঁদ বলে, কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং আমি ডুববে মরি। পর্ব 6 পালঙ্কসই ও মহুয়ার কথোপকথন। তো এই যে মূলত মহুয়া নদের চাঁদের প্রেমে পড়ে যায় এবং এই প্রেমের লক্ষণ পালঙ্কসইয়ের কাছে ধরা পড়ে। অবশেষে সইয়ের কাছে স্বীকার করে। এই পালঙ্কসই মহুয়াকে বলে যে তুমি 7 দিন জলের ঘাটে যাবা না এবং ঠাকুরকে আমি বলে দেব যে মহুয়া মারা গেছে। তো এই কথা শুনে মহুয়া বলে যে ঠাকুরকে এক মুহূর্ত না দেখলে সে মারা যাবে এবং ঠাকুরকে সে স্বামী হিসেবে ভাবছে এবং তাকে নিয়ে দেশান্তরী হবে, নয়তো সে মারা যাবে। তো এখানে পালাকার লিখেন, মহুয়া বলে যে চন্দ্র সূর্য সাক্ষী হইও তুমি, নদ্যার ঠাকুর হইল আমার প্রাণেরও স্বামী। পর্ব 7 হুমরা ও মাইনকার পরামর্শ। এই যে মহুয়া এবং নদের চাঁদের যে প্রণয়, এটা হুমরা জানতে পারে, তাই সে তার ভাইয়ের সাথে আলোচনা করে যে তারা এদেশে থাকবে না, কিন্তু মাইনকা কিরা দেয় যে না, তারা এখান থেকে চলে যাবে না, কারণ তারা নতুন বাড়ি করেছে, নতুন এখানে ফসল উঠছে, এগুলো ছেড়ে তারা কি জন্য যাবে, কারণ তাদের তো দেশান্তরী হিসেবে থাকতে হয়, তার চেয়ে এখানে তো তারা খুব ভালো আছে। পর্ব 8 গভীর নিশীথে মহুয়ার সঙ্গে নদ্যার ঠাকুরের পুনর্মিলন। চৈত্র মাসের রাত্রে নদের চাঁদ সংকেতমূলক বাঁশি বাজায় এবং শব্দ শুনে মহুয়া চলে আসে দেখা করতে। নদের চাঁদ বলে তার জন্য সে বাবা মা ছেড়ে দেবে, কিন্তু মহুয়া বলে তুমি ঘরে ফিরে যাও ঠাকুর, আমি জলে ডুবে মারা যাব, এরকম ভাবে বলে। এভাবে তাদের কথোপকথন চলতে থাকে। তাদের এই যে কথাবার্তা, এটা হুমরা বেদে সম্পূর্ণটা দেখে ফেলে। পর্ব 9 শেষ বিদায় মহুয়ার উক্তি। প্রেম বিচ্ছেদের সময় সাধারণত যে ধরনের আবেগের কথাবার্তা হয়, যে ধরনের আবেগের কথাবার্তা প্রেমিক প্রেমিকা বলে, সেগুলোই তারা বলেছে। মহুয়া নদের চাঁদকে একটা সাংকেতিক চিহ্ন দেয়। সেই সাংকেতিক চিহ্নটা কি বলে যে তারা উত্তরের দেশে থাকবে, সেখানে ঘরের দক্ষিণ দুয়ারে নলখাগরের বেড়া থাকবে, সেইখানে তারা কয়েক মাস থাকে বছরের। তো এখানে পালাকার লিখেন, মহুয়া বলে, যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে, উত্তর দেশে যাইও তুমি কয়েকদিন পরে, আমার বাড়িতে যাইও রে বন্ধু অমনি বরাবর, নলখাগরের বেড়া আছে দক্ষিণ দেয়ারিয়া ঘর, সেইখানেতে আমরা সবে বৈশা কয় মাস থাকি, সেইখানে যাইও বন্ধু অতীত হইয়া তুমি। পর্ব 10 বেদের দলের পলায়ন। হুমরা রাত্রে মহুয়া এবং নদের চাঁদের যে একসাথে কথোপকথন বা তাদেরকে একসাথে দেখে সে যে সন্দেহ করেছিল, একদম সেই সন্দেহ পরিপূর্ণভাবে হয়। অতএব তারা দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। একথা যখন নদের চাঁদ শুনতে পায় যে তারা দেশ ত্যাগ করেছে, তখন নদের চাঁদ মুখের ভিতরে খাবার দিতেছিল, সেই খাবার মুখ দিয়ে বের হয়ে যায় এবং নদের চাঁদের অবস্থা এমন হয় যে আশেপাশে মানুষ যারা ছিল সবাই বলে যে নদের চাঁদ পাগল হয়ে গেছে। পর্ব 11 মায়ের নিকট হইতে নদের চাঁদের বিদায় গ্রহণ। নদের চাঁদ তার মাকে বলে যে সে তীর্থ করতে যাবে। তখন মা ও ছেলে মানবিমানমূলক বিভিন্ন কথাবার্তা বলে। তার মা বলে তাকে লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পর্ব 12 নদের চাঁদের নিরুদ্দেশ। গভীর রাত্রে নদের চাঁদ তার মায়ের পায়ে প্রণাম করেছে এবং চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বেদের নারী মহুয়ার জন্য সে গড় ছেড়ে বৈদেশী হয়েছে। পালাকার লিখেন, রাত্র নিশাকালে ঠাকুর কি কাম করিল, বাদ্যার নারীর লাগ্যা ঠাকুর বৈদেশী হইল। পর্ব 13 মহুয়ার সন্ধানে নদের চাঁদের ভ্রমণ। নদের চাঁদ মহুয়ার খুঁজে ত্রিভুবন ভ্রমণ করেছে। পালাকার লিখেন যে কিসের গয়া কিসের কাশী কিসের বৃন্দাবন, বাদ্যার কন্যার খুঁজতে ঠাকুর ভর্মে ত্রিভুবন। তো এভাবে
তার 3 মাস কেটে যাওয়ার পর অবশেষে জৈতের পাহাড় বা গারো পাহাড়ের অঞ্চলের কাছে যায়। সেখানে রাখাল ছিল, সেই রাখালকে জিজ্ঞেস করে ওই বেদের দলের কথা। সে বলে এই বেদের দল তো এখানেই ছিল, তারা চলে গেছে এবং বেদেরা এখানে ছিল ফাল্গুন চৈত্র মাস, কিন্তু নদের চাঁদ ওখানে যায় বৈশাখ মাসে। এভাবে অনেক সময় সেখানে থাকে। অবশেষে অগ্রহায়ণ মাসে সেখানের কংসাই নদীর পার থেকে বেদের দলের খোঁজ পায়। পালাকার লিখেন যে আগুন মাসে অল্প শীত, কংসাই নদীর পারি, লাগাল পাইল নদী আর চান, মহুয়া সুন্দরী। পর্ব 14 নূতন অতিথি। মহুয়ার চোখের নিচে কালি পড়ে গেছে, সে রান্না করে না, খেলে না, তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। এমন সময়ে সেখানে নদের চাঁদ উপস্থিত হয় এবং সাধারণত ঠাকুরকে দেখে তো মহুয়া চিনতে পেরেছে। তখন ঠাকুরকে দেখে, ঠাকুর মানে নদ্যার চাঁদকে দেখে মহুয়ার এমন হয়েছে যেন যে 6 মাসের একটা মরা মানুষ যেন উঠে দাঁড়িয়েছে। পালাকার লিখেন যে আজি কেনে অকস্মাতে হইল এমন ধারা, 6 মাসিয়া মরা যেন উঠা হইল খাড়া। হ্যাঁ, তারপরে বলা হয় দেল বরিয়া কন্যা করিল রন্ধন, জাতি দিয়া নদিয়ার ঠাকুর করিল বঞ্জন। সাধারণত নদের চাঁদ এবং মহুয়ার জাত সাধারণত এখন পর্যন্ত জানা যায় যে তারা ভিন্ন জাতের। অতএব নদের চাঁদ তার জাতকে জলাঞ্জলি দিয়ে সে মহুয়ার রান্না করা খাবার সে গ্রহণ করে। এখন হুমরা ও মাইনকা তারা পরামর্শ করে যে তারা ঠাকুরকে পরীক্ষা করবে। এজন্য তারা কিন্তু ঠাকুর বা নদ্যার চাঁদকে তারা বিদায় করে না, তাদের সাথেই রাখে শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে আসলে কে। পর্ব 15 নদের চাঁদের প্রাণ বিনাশার্থ হোমরা কর্তৃক মহুয়াকে ছুরিকা প্রদান। নদীর পাড়ে হিজল গাছের নিচে নদের চাঁদ মত্ত হয়ে ঘুমিয়ে আছে। হোমরা মহুয়াকে ঘুম ভাঙিয়ে তার হাতে ছুরি দিয়ে বলে যে নদীর পাড়ে নদের চাঁদ আছে, হ্যাঁ সে জাদুমন্ত্র জানে, তুমি ওই নদের চাঁদকে যাইয়া এই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দাও। তো পালাকার লিখেন যে মহুয়াকে আদেশ করা হচ্ছে যে এই ছুরি লইয়া তুমি যাও নদীর পাড়ে, শুইয়া আছে নদিয়ার ঠাকুর মাইরা আইসো তারে। 16 বছর পাললাম কন্যা কত দুঃখ করি, আমার কথা রাখো তুমি মহুয়া সুন্দর। তো এই কাজ করতে মহুকে বাধ্য করা হয় এবং সেখানে এই 16 বছর যে লালন পালন করেছে বা বলেছে যে আমার মাথা খাও, এ ধরনের ক্রীড়া কাণ্ড করে মহুয়াকে সেখানে যাওয়ার জন্য বলা হয়। পর্ব 16 প্রেমের জয়। মহুয়া 3 বার ছুরি উঠিয়েছিল হত্যা করতে, কিন্তু তা পারেনি। এরপর সে নদের চাঁদকে ঘুম থেকে উঠায় এবং সমস্ত বৃত্তান্ত খুলে বলে। মহুয়া ঠাকুরকে বলে যে তুমি দেশে ফিরে যাও, কিন্তু ঠাকুর বলে সে কুল ও মান সব নষ্ট করে এসেছে, সে দেশে যেতে পারবে না। অবশেষে মহুয়া তার বাবার ঘোড়ায় করে নদের চাঁদকে নিয়ে দেশান্তরী হয়। পর্ব 17 সম্মুখে পার্বত্য নদী, নদের চাঁদ ও মহুয়া তীরে দাঁড়াইয়া। তো ঘোড়ায় চড়তে চড়তে তারা খরস্রোতা নদীর তীরে এসে পৌঁছায় এবং ওপারে যাওয়ার কোনো উপায় নাই, তাই তারা ঘোড়ার লাগাম খুলে দিয়ে সেই ঘোড়াকে পাঠিয়ে দেয় এবং মহুয়া নদীতে দেখতে পায় যে নদীতে একটি সাধুর নৌকা এবং তাকে বলে যে ওই নদী পার করে দিতে, এবং ওই সাধু তার মহুয়াকে পার করে দেওয়ার জন্য তাদের নৌকা পাড়ে ফিরিয়ে ওই মহুয়া এবং নদের চাঁদকে তার নৌকা আর কি তুলে নেয়। পর্ব 18 সাধুর ডিঙায়। মহুয়াকে পাওয়ার জন্য সাধু মাঝি মোল্লাদের সাথে সলা পরামর্শ করে এবং কলা কৌশলে নদের চাঁদকে নদীতে ফেলে দেয়। এরপর মহুয়ার মন পাওয়ার জন্য নানা ছলাকলা করতে থাকে এবং মহুয়াকে তার মহলের রানী করে রাখবে, মহুয়াকে যা যা দিবে এবং মহুয়ার জন্য যা যা করবে এগুলো সব বিবরণ দেয় সাধু। মহুয়া ছল করে সাধুর জন্য পান বানায় এবং ওই পানের ভিতরে দেয় পাহাড়ি তক্ষকের বিষ। ওই পান সকলকে খাওয়ায় এবং সকলে টলে যায়। তো এখানে বলা হয় যে পান খাইয়া মাঝি মাল্লা বিষে পরে ঢলি, নৌকার উপরে কন্যা হাসে খলখলি।
এরপর সে কুড়াল দিয়ে সেই নৌকা ছিদ্র করে ডুবিয়ে দেয় এবং সেখানে সাধু এবং মাঝি মোল্লা সহ সকলে মারা যায় এবং মহুয়া নদীর পাড়ে চলে যায়। পর্ব ১৯ নদীর পরপারে বন, মহুয়ার নদের চাঁদকে খোঁজা। এখানে মহুয়ার বিলাপের কথা বর্ণনা করা আছে। পর্ব ২০ পর্বতে বনপথে, অদূরে বগ্ন দেব মন্দিরে। সন্ন্যাসীর পালা। তো ভাল্লুক, বাঘ, অজগর, কুমির কেউ মহুয়ার কোনো ক্ষতি করে না। সবাই মহুয়ার দুঃখে দুঃখী এবং জঙ্গলের মধ্যে কাতর অবস্থা মহুয়ার। তো রাত্রবেলা সে থাকার জন্য জঙ্গলের ভিতর একটা গড় দেখতে পায়। সেখানে গিয়ে দেখে যে মানুষের হাড়গোড় এবং পাশেই মরণাপন্ন নদের চাঁদ। কিছুক্ষণ পর দেখে যে এক সন্ন্যাসী, এবং সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলে সকল বৃত্তান্ত মহুয়া খুলে বলে। এরপর সন্ন্যাসী একটি পাতা তুলে এনে দেয়। বিভিন্ন শর্ত সাপেক্ষে তন্ত্র মন্ত্রে নদের চাঁদের চিকিৎসা চলে। 4 দিন পর সে সুস্থ হয়, কিন্তু দাঁড়াতে পারে না। এদিকে সন্ন্যাসীর তার যে যোগ সেটা ভেঙে যায় মহুয়ার রূপ দেখে। মহুয়া কোনো উপায় না দেখে বলে সে যদি নদের চাঁদকে বাঁচায় তাহলে তার যৌবন সন্ন্যাসীকে দান করবে। সন্ন্যাসী তাতে রাগান্বিত হয় এবং মহুয়া যাতে নিজ হাতে নদের চাঁদকে মারে তার জন্য 2 দিন সময় দেয়। রাত্রবেলা মহুয়া নদের চাঁদকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় আসলে নদের চাঁদ যেহেতু অসুস্থ ছিল তাকে কোলে করে নিয়ে মহুয়া সেখান থেকে পালায়। এজন্য পালাকার লিখেন যে ভাবিয়া চিন্তিয়া কন্যা কি কাম করিল, আস্তে ব্যস্তে নদ্যার চান্দে কান্দে তুইলা লইল। পর্ব ২১ বনদম্পতি। 6 মাস পর নদের চাঁদ সুস্থ হয় এবং মহুয়া ঝর্ণা থেকে জল আনে, সাথে গাছের ফল পাকড়া আনে। সেগুলো খেয়ে নদের চাঁদ খুব শক্তিশালী হয়। এক সময় তারা চিন্তা করলো তাদের থাকার ঘর নির্মাণ করতে হবে। তারা ঘর নির্মাণ করে একটা নদীর তীরে ঝর্ণার পাশে, এবং খুবই সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো। পর্ব ২২ বনে পর্যটন ও বিপদ। তো একদিন সন্ধ্যাবেলা মহুয়াকে কোলে নিয়ে নদের চাঁদ বসে আছে। এমন সময় বাঁশির শব্দ শুনতে পাওয়া গেল এবং মহুয়া বাঁশির শব্দে চঞ্চল হয়ে ওঠে। তখন নদের চাঁদ মহুয়াকে তার জন্ম বিবরণের বাকি অর্ধেক জানতে চায়, কারণ মহুয়া তখন বলতেছিল তার জন্ম পরিচয়। তখন মহুয়া বিভিন্ন ছলাকলায় সে কথা বলে না। অবশেষে মহুয়া নদের চাঁদের কোলে টলে পড়ে। তখন সে নদের চাঁদকে জানায় আজ রাত্রই তাদের শেষ রাত্র, কেননা বাদ্যের দল আসছে, সাথে সখী পালঙ্কসই আছে। কারণ তারা যে বাঁশির শব্দটি শুনেছে সেটি মূলত পালঙ্কসই, এবং সেই বাঁশির শব্দটি হলো এক ধরনের সংকেত বাঁশি, সেটি বাজিয়েছে পালঙ্কসই। পর্ব ২৩ হুমরার দল। পরের দিন সকালবেলা হুমরা বেদে সেখানে হাজির হয় এবং তাদের সামনে সে মহুয়ার হাতে বিষযুক্ত ছুরি দেয় নদের চাঁদকে হত্যার উদ্দেশ্যে, এবং মহুয়াকে বলে যে সুজন খেলোয়াড়ের সাথে তার বিবাহ দেবে। কিন্তু মহুয়া তখন বিলাপের সুরে সুজনকে তিরস্কার করে। সেখানে বলা হয় যে মহুয়া বলে, আমার বন্ধু চান্দ সুরুজ কাঞ্চা সোনা জলে, তাহার কাছে সুজন বাদ্যা জন্যি যেমন জলে। অবশেষে মহুয়া নিজেই নিজের বুকে ছুরি চালায় এবং মৃত্যুর সময় তাকে যে চুরি করা হয় সেজন্য হুমরার প্রতি সে খেদ প্রকাশ করে। মহুয়ার মৃত্যুর জন্য বেদের দলের লোকেরা তারা নদের চাঁদকে হত্যা করে ফেলে। তার মানে এখানে দুইজনই মৃত্যুবরণ করে। মহুয়া সে নিজেই নিজের বুকে ছুরি চালায় এবং মহুয়ার মৃত্যু দেখে বেদের দলের লোকেরা নদের চাঁদকে মেরে ফেলে, দুজনই মৃত্যুবরণ করে। পর্ব ২৪ হুমরার অনুতাপ, পালঙ্কের স্নেহ। মহুয়ার মৃত্যুতে হুমরা খুবই শোকাহত হয়। সে তার বাইমাইনকাকে দলবল স্বদেশে পাঠিয়ে দেয় এবং ওখানে পালঙ্কসই ও হুমরা থেকে যায়। মহুয়া নদের চাঁদকে একসাথে কবর দেওয়া হয় এবং পালঙ্কসই কেঁদে কেঁদে কবরের মাটি ভিজায়। বাগান থেকে ফুল তুলে এনে কবরের পাশে বসে কাঁদে। পালঙ্কসই বিলাপ করে বলে, তুমি আর আমি মালা সাজিয়ে নাগরকালা কি নদের চাঁদ, নাগরকালা হলো নদের চাঁদ, তাহলে তুমি আর আমি
মালা সাজিয়ে নাগর কালা মানে নদের চাঁদকে সাজাতাম। এটা মহুয়ার উদ্দেশ্য করে পালঙ্ক সেই বিলাপ করে বলে। এবং এখানে পালাকার লিখেন যে পালঙ্ক সই বলে, উঠো উঠো সখী তুমি কত নিদ্রা যাও, আমি ডাকি পালং সই একবার কথা কও। বলার সর্বশেষ দুটি লাইন হলো, পালং সইয়ের চক্ষের জলে বিজে বসু মাতা, এইখানে হইল সাঙ্গ নদীয়ার চাঁদের কথা।